কয়েকদিন কেটে যায়। রন্টু মিয়াকে বাড়ির সবাই মেনে নিয়েছে। মেনে না নিয়ে কি করবে, বয়স তো কম হয়নি। এখন বিয়ে না করলে কখন করবে? জিরু বাবাকে 500 টাকার 2টা নোট দিয়ে এসেছে রন্টু মিয়া। ইদানিং কামরুল সাহেব একটু বেশি টেনশনে আছেন, মনে হচ্ছে নাজমা বেগমের। কথা বলে না, চুপচাপ থাকে। এসব দেখে নাজমা বেগম আর চুপ থাকতে পারে না। কি হয়েছে তোমার? কিছু না। তাহলে এমন চুপচাপ? তুমিও তো কথা বলো না। তাহলে আমি কি দেয়ালের সাথে কথা বলবো নাকি চেয়ার টেবিলের সাথে? আগে বলবে তো। আমি তো রাগ করে কথা বলিনি, তাই বলে তুমিও বলবে না? বুঝলে নাজু, ছেলে মেয়েকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। উল্টাপাল্টা কিছু করে না বসে। আমি বলি কি তিন্নি মেয়েটাকে বউ করে রেখে দেই, আমাদের কাছেই থাকলো মেয়েটা। তুমি ভেবে বলছো? এটা হয় না। সমাজ বলতেও একটা জিনিস আছে। ছেলেটাকে দেখেছো? সবার আগে ছেলে মেয়ের সুখ, তারপর সবকিছু। তুমি বুঝবে না নাজু, তুমি বুঝলে একথা বলতে না। নাজমা বেগম শুয়ে পড়ে। যে বুঝার চেষ্টা করবে না তাকে বুঝিয়ে কি লাভ? মাঝরাতে তিন্নি রামিমের রুমে আসে। রামিম চোখ ডলতে ডলতে রুমের দরজা খুলে দেয়। তিন্নি চোখ তুলে তাকাতে পারে না রামিমের দিকে। রামিম প্রশ্ন করে, ইদানিং এত রাতে আমার রুমে কেন আসিস? তিন্নি কিছু বলে না, চুপচাপ তাকিয়ে থাকে রামিমের দিকে। হা করে, কি দেখছিস? কিছু না। তোর নাকি শরীর খারাপ, তাই দেখতে এলাম। আমার শরীর তো কবেই ভালো হয়ে গেছে। ওহ, তাহলে হয়তো ভুল দেখেছি, তুই ঘুমা। তিন্নি রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই রামিম হাত ধরে ফেলে তিন্নির। তিন্নি, একবার বল না ভালোবাসি আমি। এই সমাজ, এই দেয়াল, সব নিয়ম ভেঙে ফেলবো। তিন্নি আজও জবাব দেয় না, হাত ছাড়িয়ে নেয়। রামিম আবার টান মেরে বুকে জড়িয়ে নেয় তিন্নিকে। দোতলায় এত রাতে কেউ আসে না, তাই ভয় পায় না রামিম। ঠোঁটের নিচে আঙ্গুল রাখে তিন্নির। একটা হাত কানের নিচ দিয়ে গলা ছুঁয়ে যায়। তিন্নির গরম নিঃশ্বাসটা অনেকদিন পর অনুভব করে রামিম। তিন্নি ছাড়িয়ে নিতে পারে না নিজেকে। ঠোঁটের খুব কাছাকাছি এসে রামিম থেমে যায়। কানের কাছে মুখটা নিয়ে বলে, তুই আমাকে বিয়ে না করলে রামিম মরে যাবে, দেখে নিস। তিন্নি ছল ছল চোখে তাকায় রামিমের দিকে। অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না আর চোখের পানিও না। এজন্যই রাত ভালো লাগে, কাঁদলেও কেউ দেখতে পায় না। বিষণ্ণতাগুলো অন্ধকারেই চাপা পড়ে থাকে। পাত্রপক্ষ আবার দেখতে এসেছে তিন্নিকে। কয়েকটা ছেলে ভালো ছিল, তবে বিয়ে করে তিন্নিকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তাই কামরুল সাহেব মানা করে দিয়েছেন। মেয়েটাকে এক নজর দেখতে না পারলে তাহলে এতদিন আড়ালে বড় করে লাভ কি হলো? এবারের ছেলেটা বেশ ভালো। তিথি এসে তিন্নিকে সাজিয়ে দিয়েছে। ছেলেটা দেখতে শুনতে বেশ ভালো, নাম কবির, বিএসসি ইঞ্জিনিয়ার, ভালো চাকরি করে, বেতনও ভালো। বয়সও খুব একটা বেশি না, এবার কোনো সমস্যা নেই। ছেলেপক্ষ দেখে চলে যায়। কামরুল সাহেব কিছুটা খুশি। মিষ্টি হাতে রামিমের রুমে ঢুকে। রামিম শুয়ে শুয়ে বই পড়ছিল। কামরুল সাহেব বলল, রামিম নে মিষ্টি খা। রামিম সরাসরি উত্তর দেয়, তোমাদের খুশির খবর, তোমরা মিষ্টি খাও, আমার মিষ্টি খাওয়ার কোনো কারণ নেই। রামিম, তিন্নির বিয়ে ঠিক হয়েছে, আশা করি তুই কোনো ঝামেলা করবি না। যদি করিস তাহলে আমার মরা মুখ দেখতে হবে তোকে। পারবি তো? বাবার লাশ কাঁধে তুলতে? রামিম থমকে যায়। কামরুল সাহেব চলে যেতেই দরজা আটকে কাঁদতে থাকে রামিম। এছাড়া আর কি করার আছে? কামরুল সাহেব কঠিন একটা চাল চেলেছেন। পাকা খেলোয়াড়রা কোনো সময় কাঁচা চাল চালে না। কামরুল সাহেব জানেন রামিম আর এবার কোনো সমস্যা করবে না। রামিমের এবার আর কিছু করার নেই। ইট সিমেন্টের দেওয়ালে এবার পাথরের আরেকটা বাঁধন দেওয়া হয়েছে। হাতুড়ি দিয়ে সেটা ভাঙা সম্ভব না। তিন্নি হুট করে রুমে এসে রামিমকে ধরে কাঁদতে থাকে। রামিম আজ শক্ত করে জড়িয়ে ধরে না, ছাড়িয়ে নেয় নিজেকে। তিন্নি অবাক চোখে দেখে রামিমকে। ছেলে ভালো, তোকে অনেক ভালো রাখবে, বিয়েটা করে নি। তিন্নি ফুপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। তিন্নি ফুপিয়ে কাঁদে, কথা বলতে পারে না। রাত হয়, রুমের আলো নিভে যায়। পাশাপাশি রুম, রুমের মাঝখানে একটি দেয়াল, লম্বা খাড়া একটি দেয়াল। দুপাশে কাঁদছে দুজন, তবুও কেউ বলছে না ভালোবাসি। কান্নার পানি বরফ ঠান্ডা হলে হয়তো বুঝতে পারতো পাশের জন যে সে কান্না করছে।
সকাল, একটা অনির্দিষ্ট সুন্দর একটা সকাল। গরমকাল, কুয়াশাও নেই, ঠান্ডাও নেই। মাথার ওপর বৈদ্যুতিক পাখা ঘুরছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো প্রবেশ করেছে রুমে। ঘুম ভেঙে যায় তিন্নির। মেয়েটা এ বাড়িতে সবচেয়ে অসহায়। রামিম তবু তিন্নিকে বলতে পারে সে তোকে ভালোবাসে, কিন্তু তিন্নির হাত পা বাঁধা, মুখটাও। সে নিজেও বলতে পারে না নিজের মনের অব্যক্ত কথাগুলো। কেটে যায় আরো কিছু সকাল। তিন্নির বিয়ের দিন ঘনিয়ে আসছে। রামিম ছেলেটা অসহায়ের মতো শুধু তাকিয়ে দেখে তিন্নিকে। কান্না মিশ্রিত চোখে গলা ভারী করে একটা দীর্ঘ শ্বাস ফেলে। সিগারেট টান দেওয়া ছাড়া কিছু করার নেই তার। মানুষ মাঝে মাঝে দুইটা পরিস্থিতিতে পড়ে, যেখানে দুইটা উপায় থাকে। একটা হলো পারবো না, আর একটা তুই করিস না। তুই করিস না কথাটা অনেক বড় একটা শর্তের বিনিময়ে হয়। এমন একটা কথা যা অমান্য করা যায় না। অমান্য করলে কয়েকটা মানুষের জীবন নষ্ট হয়ে যাবে। এর থেকে নিজের কষ্টটাই মেনে নেওয়া উত্তম মনে করে মানবজাতি। তবে বিবেকহীনরা অন্য দলে। তারা একবার যা ভাববে তা করবেই। ছাদে দাঁড়িয়ে আছে তিথি আর রামিম। তিথি একটা কথা বলেছে রামিমকে, খুবই ছোট একটা কথা, তবে কথাটার প্রতিক্রিয়া থেকে যাবে সারা জীবন। কখনো হয়তো ক্ষত হয়ে জ্বলবে, কখনো হয়তো আগুন হয়ে জ্বালাবে, কখনো বা বরফ শীতল অনুভূতি দিবে। রামিম জানে না কোনটা হবে, তবে রামিমের উত্তর একটাই, তিন্নি ছাড়া আমার জীবনে কেউ আসবে না। তিথি আজ কান্না করে না, হাস্যজ্জ্বল মুখ নিয়ে মনে মনে বলে, রামিম তুই সত্যি তিন্নিকে ভালোবাসিস? আমি তোর কেউ না। তিথি চলে যায়। আর কিছু গল্পের সমাপ্তি এভাবেই হয়ে যায়। আর কিছু গল্প থেকে যায়, জ্বালায় পোড়ায় কাঁদায় আবার হাসায়। কখনো কখনো মনে হয় একটা কিডনি নেই, বাম পাশটা খালি। কখনো বা মনে হয় আমার হৃৎপিণ্ড ডান পাশে। এরকম হাজারো কল্পনায় ভাবনায় থেকে যায় কিছু গল্প। রামিম দুদিন হলো বাসায় ফিরে না। শিহাবের বাড়ি থাকে। শিহাব রামিমের বন্ধু। বাড়ি না ফেরার কারণ নিশ্চয়ই অজানা নয় কারোরই। রামিমের এত কোলাহল ভালো লাগে না। এত মানুষজন, এত ভিড়, কেন এত মানুষজন বাড়িতে? তিন্নির গায়ে হলুদ আজ, কাল বিয়ে। এত তাড়াতাড়ি যে বিয়ের ডেট পড়ে যাবে সেটা কেউ ভাবেনি। তবে তিন্নিকে তাদের এত পছন্দ হয়েছে যে তাদের এত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা। কামরুল সাহেব খোঁজ নিয়ে শিহাবদের বাড়িতে আসেন। রামিম চিৎপটাং হয়ে শুয়ে শুয়ে সিগারেট টানছিল। কামরুল সাহেব রুমে প্রবেশ করেন। রামিম অবাক হয় না, সিগারেটও ফেলে না। কেউ আসেনি এমন ভাব নেয় রামিম। কামরুল সাহেব রাগান্বিত হয়ে দ্বিতীয়বারের মতো গায়ে হাত তুলে রামিমের। চর খেয়ে চশমাটা চোখ থেকে পড়ে গেছে। রামিম মুচকি হেসে কামরুল সাহেবের পিছে পিছে যায়। সে জানেও না কিসের জন্য মারলো, সিগারেট খাওয়া নাকি বাসায় না যাওয়া। অবশ্য বাসায় না থাকলে তারই ভালো, এমনটা ভাবে রামিম। রামিম পিছু পিছু হাঁটে আর বলে, আমি তোমার কথা রাখবো বাবা। বাহ, বাড়িটা ভালোই সাজিয়েছে। আজ রামিম তিন্নির বিয়ে হলে কতই না ভালো হতো। দুজনেই আজ হাসতো, দুজন দুজনকে দৌড়ে হলুদ লাগাতো। কখনো আলাদা হতে হতো না তাদের। আগের নিয়মেই চলতো তাদের বৈবাহিক জীবন। কেউ কাউকে ওগো শুনছো, ডাকছো না? ডাকতো রামিম এদিকে আয়। রামিমও হয়তো রাগ করে ঝগড়া করতো না। তিন্নি ভুল করলে চুল টেনে দৌড় দিত। দুটো বাচ্চা সবসময় বাচ্চাই থেকে যেত। কিন্তু আজ বুকে কষ্ট চেপে রেখে হাসি মুখে দেখতে হচ্ছে তিন্নির বিয়ের কাজ। কারণ সমাজ কি বলবে। রামিম বাসায় আসার পর বাইরে বেরোয়নি। ধোঁয়ায় কেসে উঠে রামিম। দম বন্ধ হয়ে আসে তার। জানালা খুলে দিয়ে বিছানার সাথে গা হেলিয়ে দেয়। কয়েক মুহূর্ত পরেই ঘুম। তিন্নি পাশে বসে আছে, কাঁদতে কাঁদতে মুখ ফুলিয়ে ফেলেছে। গায়ে থেকে হলুদের গন্ধ আসছে। মাদকতা আবার কাজ করেছে রামিমের। নাজমা বেগম মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছেন। দরজার পাশে কামরুল সাহেব। পানির মগ আর বালতি নিয়ে রহিমা কাকি বসে আছে। টুনি এ ঘরে আসবে না, তার আবার অসুস্থ মানুষে এলার্জি। বাকি শুধু রোস্তম মিয়া, সেও কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে, তাহলেই পরিপূর্ণ। রামিম চোখ খুলে তিন্নিকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। তিন্নি মেয়েটা বলতে গিয়েও বলতে পারে না, বাবা আমি রামিমের সাথে থাকতে চাই, ওকে বিয়ে করতে চাই। রামিম কিন্তু ঠিকই বলেছিল, কিন্তু কেউ মানেনি, না তিন্নি না কামরুল সাহেব। মানিয়ে নেওয়াটাই ভালো। তবে
রামিমের কি হবে? ছেলেটার কষ্টে সবচেয়ে বেশি কষ্ট পায় তিন্নি। একবার কি বলা যায় না, রামিম তোকে অনেক ভালোবাসি, তোর থেকেও বেশি, নিজের থেকেও বেশি। আমাকে নিয়ে চলে যা অনেক দূরে, যেখানে সমাজ নেই, নেই কোনো মানুষ, যেখানে কেউ জানবে না তুই আমি দুজন ভাই বোন। গাইস, গল্পের এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর তোমরা কি এই গল্পের আরো পার্ট চাও? চাইলে কমেন্ট করো, আর যদি না চাও তাও কমেন্ট করো। তাহলে আমি এই গল্পটা এখানে বাদ দিয়ে দেবো, এর কোনো আর পার্ট আনবো না। আর তোমরা অনেকেই গল্প দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। তোমাদের কাছে অনুরোধ করতেছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।